সেই রুমিন ফারহানা উনি গিয়েছিলেন সরাইল উপজেলার যে সদরে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে রাত 12:01 ফুল দিতে। নর্মালি এটাই হয় যে একটা এরকম একটা উপজেলায় ওই এলাকায় যিনি সংসদ সদস্য তিনি সবচেয়ে আগে ফুল দিবেন। ঢাকায় যেমন কেন্দ্রীয় শহীদ মিনারে যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওনারা আগে সবার আগে ফুল দেন, ওখানেও কিন্তু সংসদ সদস্য সবচেয়ে আগে দেওয়ার কথা। উনি গিয়েছিলেন, উনি একটু আগে গিয়েছিলেন, কিন্তু যখন উনি ফুল দিতে যাবেন তখন ওনাকে দিতে দেওয়া হয়নি। ওখানে হট্টগোল পাকানো হয়েছে। কারা করেছেন? বিএনপির কতিপয় লোক, বিএনপির একজন নেতা, তার নেতৃত্বে বেশ কিছু লোক, তারা এখানে ওনাকে দিতে দেয়নি। কিছুটা শরীরে ধাক্কাধাক্কি করেছে, গায়ে হাত দিয়েছে বলে শুনেছি, আমি জানি না। কিন্তু এই যে এভাবে দিতে দেওয়া হলো না কেন? উনি এখানকার সংসদ সদস্য, আপনার পছন্দ হোক বা না হোক, উনি তো সংসদ সদস্য, তাই না? ওনার গায়ে আপনি হাত দিলেন কেন? অথবা ওনাকে আপনি দিতে দিলেন না কেন? অথবা ওনার তৈরি করে নিয়ে আসা পুষ্পস্তকে আপনি ছিঁড়ে ফেললেন কেন? বিএনপি ছেলেরাই করেছে। এটাকে বিএনপি কিভাবে ডিফেন্ড করবে? দেখুন, একটা কথা বলি, রুমিন ফারহানাকে কিন্তু কেবল সংসদ সদস্য ভাবলেই চলবে না। রুমিন ফারহানার বাড়ি ওখানে ব্রাহ্মণবাড়িয়া। ওনার পিতা হলো এমন একজন ব্যক্তি যিনি নাকি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। যে দু একজনের নাম আপনি উচ্চারণ করতে পারবেন, তার মধ্যে রুমিন ফারহানার পিতা একজন। রুমিন ফারহানার পিতা মিস্টার অলি আহাদ, উনি ভাষা আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের একজন। মানে তখনও আমাদের পরবর্তী সময় যারা বড় বড় নেতা হয়েছেন এরা অনেকেই তখন কিন্তু এই আন্দোলনে সেরকম ভূমিকা রাখতে পারেননি, যেমনটি অলি আহাদ রেখেছিলেন। সেই অলি আহাদের কন্যা, একমাত্র সন্তান, তাকে আপনি অপমান করলেন। মানে আপনারা কি ভাই, আপনারা কি মানে বিএনপি না করলে কি কেউ মানে ভাষা আন্দোলনের ওখানে শ্রদ্ধা জানাতে পারবে না? বিএনপি না করলে কি অলি আহাদের যে আপনার যে মানে অবদান সেটা মিথ্যা হয়ে যাবে? বিএনপি না করলে কি এমপি সাহেব ওখানে গুরুত্ব পাবে না? আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলবো, এই ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন তাদের বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনার অন্যান্য উপজেলায়, অন্যান্য প্রান্তিক এলাকায় কিন্তু আপনাদের লোকজন এগুলো শুরু করবে এবং এটা অন্যায় হবে এবং এই অন্যায়ের সঙ্গে পুরো বিএনপির নাম জড়িয়ে যাবে। আমি অপেক্ষা করতে চাই বিএনপি তার ব্রাহ্মণবাড়িয়ার এই উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। আমি তৃতীয় আরেকটা ঘটনা বলি, একটা প্রত্যন্ত অঞ্চলের কাহিনী বলি। লালমনিরহাট, এখান থেকে কিছু লোক আজকে সকালেও আমাকে ফোন দিয়েছিলেন এবং তারা যেটা বলেছেন যে লালমনিরহাটে যে মানে আপনার মানে 21শে ফেব্রুয়ারি উদযাপনের যে কর্মসূচি ছিল সেটা অদ্ভুত কর্মসূচি ছিল। সকালে ওখানে ফুল দিতে যে ওখানে মানে প্রশাসনের যে গা ছাড়া ভাব, এটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছিল। ওখানে একটা মাইক ছিল, কিন্তু মাইকের পেছনে কেউ ছিল না, মানে মাইক দিয়ে কোনো শব্দ বের হয়নি। ওখানে কোনো শহীদের মানে ভাষা আন্দোলনের যে গান, সে গান একবারের জন্য বাজেনি, অন্ততপক্ষে সকাল পর্যন্ত বাজেনি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে শিশু কিশোরদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল, সেখানে গজলের প্রতিযোগিতা ছিল। দেশাত্মবোধক গান অথবা ভাষা আন্দোলনের গান এগুলি না, গজলের প্রতিযোগিতা ছিল। মানে প্রশাসন কিভাবে মানে মানে এক ধরনের জঙ্গি আচরণ করেছিল এবং কিভাবে মানে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে উপেক্ষা করেছে সেটা কিন্তু লালমনিরহাটের এই দৃশ্য দেখলে বোঝা যাবে। মানে বিজাতীয়করণের যে কি প্রবণতা সেখানে ছিল। বিজাতীয়করণের আরেকটা প্রবণতার কথা বলে আজকে আলোচনা শেষ করব। এই বিজাতীয়করণের প্রবণতাটা কোথেকে আসছে বলি আপনাকে। আমাদের বিখ্যাত মিস্টার শফিকুল আলম, বিখ্যাত মানুষ, অথবা কয়েকদিন আগে বিখ্যাত ছিলেন, এখন যে কোনো মানুষ যেভাবে বলেন না কেন, উনি ছিলেন ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি। উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আজ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আবার আমাদের এটা বাংলা ভাষা নিয়ে ওনার পোস্ট, বাংলা ভাষার এই পোস্ট উনি আবার ইংরেজিতে লিখেছেন। বাঙালির ছেলে ইংরেজি ভালো বলেন, বাংলা বলতে বাংলা লিখতে একটু লজ্জা পান বোধ হয়, যে কারণে 21শে ফেব্রুয়ারিতে উনি ইংরেজিতে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আবার বাংলা ভাষা নিয়ে। আচ্ছা, উনি লিখেছেন ইনসাফ ইজ এ বিউটিফুল বাংলা ওয়ার্ড। মানে ইনসাফ একটা চমৎকার বাংলা শব্দ। ইনসাফ কোথায় পাইছে আল্লাহ জানে।
ইনসাফ কি হয় বাংলা শব্দ হয় এটা 19 কেউ জানে না। সো ইজ ইনকিলাব, ইনকিলাবও নাকি বাংলা শব্দ। সো আর ফয়সালা, আজাদি, জিন্দাবাদ অ্যান্ড আওয়ামী অ্যান্ড লীগ, মানে এই যে ফয়সালা, আজাদি, জিন্দাবাদ, আওয়ামী এবং লীগ এই সবগুলি বাংলা শব্দ। সো ইজ সি ডট ডট লিংপং, মানে চ লিংপং, মানে চ দিয়া ডট ডট, মানে বুঝতে পারছেন, বাকিটুকু আপনি মিলিয়ে নেন। এই এই চু লিংপং এটাও নাকি একটা চমৎকার বাংলা শব্দ। এর উদ্ভাবককে মিস্টার শফিকুল আলম। আমার কেন যেন মনে হয় এই ভদ্রলোকের মানে ক্ষমতা হারানোর পর এই ভদ্রলোকের মস্তিষ্কের দু একটা তার মনে হয় ছিঁড়ে গেছে, এটা আমার ধারণা। সরি, আমি একটু মানে হয়তো খারাপ শব্দ ব্যবহার করলাম, কিন্তু আমার হয় ওনার মধ্যে এক ধরনের অপ্রকৃতিস্থ ব্যাপার স্যাপার আমি দেখতে পাচ্ছি। মানে উনি এই যেন এলোমেলো হয়ে যাচ্ছেন। ভাই, আপনি যে শব্দগুলি বললেন, অনেক বিদেশি শব্দই আমাদের এখানে বাংলা ভাষায় কিন্তু আত্মীকরণ হয়েছে, বাংলা ভাষায় প্রচলিত হয়ে গেছে। কিন্তু যতই হোক না কেন, আমরা যতই প্রচলিত হোক না কেন, এগুলো শব্দগুলো বাংলা শব্দ নয়। আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে, কথাটা খেয়াল করুন। বাংলা ভাষায় বিদেশি শব্দ আছে, কিন্তু তার মানে ওই বিদেশি শব্দগুলো বাংলা শব্দ পরিণত হয়নি। এই জিনিসটা বুঝতে হলে কিঞ্চিত লেখাপড়া করতে হবে। তো আমাদের শফিকুল সাহেব সেটু করবেন কিনা, করেছেন কিনা, করার ধৈর্য আছে কিনা আমি জানি না, তবে আমরা একটু পড়াশোনা করেন ভাই। প্রত্যেকটা ভাষায়, পৃথিবীর প্রত্যেকটা ভাষায় বিদেশি শব্দের মিশ্রণ থাকে, বিদেশি শব্দ সেখানে যুক্ত হয়, সেটা ভাষায় যুক্ত হয়, কিন্তু তার মানে ওই শব্দটা ওই ভাষা হয়ে যায় না। আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে, কিন্তু তার মানে সেগুলো বিদেশি শব্দ হিসেবে থাকে এবং আমরা ভাষায় ব্যবহার করি, কিন্তু সেগুলো বাংলা শব্দ হয়ে যায় না। তো আর তাছাড়া সর্বশেষ যেটা বললেন আপনি, ওই যে চু ডট ডট লিংপং, ওটা কোনো শব্দই না, ওটা একটা গালি, ওটা একটা গালি, অশ্লীলতম গালি। যে অশ্লীলতম গালিকে আপনারা আপনাদের শাসন আমলে আপনারা অহরহ যাত্রার সম্পর্কে ব্যবহার করতেন, কিন্তু ওটা নিয়ে ওটাকে বাংলা ভাষার শব্দ হিসেবে যুক্ত করার যে প্রচেষ্টা আপনি চালাচ্ছেন মিস্টার সাবেক প্রেস সেক্রেটারি, এটা আপনাকে সম্মানিত করবে না। লোকে এখন আপনার নামের আগে অলরেডি একটা শব্দ ব্যবহার করে, একটা বিশেষণ ব্যবহার করে, এখন নতুন একটা বিশেষণ কিন্তু লোকে পেয়ে যাবে। যা হোক, আমি মনে করি এই ধরনের প্রবণতা, এই ধরনের প্রচেষ্টা আগামীতে যত কম দেখবো আমরা, তত আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করব। আসসালামু আলাইকুম। রুবিন ফারহান এমপি, বিএনপি, এটা নিয়ে তো অস্বীকার করার কিছু না। ওই আপনার কাগজে আইনের মার্কেজ দিলে পরে তিনি বিএনপি না, বিএনপি মনোনয়ন দেয়নি, বহিষ্কার করেছে, হ্যান তেন আসে। মূলত এখন বিএনপি, তাকে হেনস্থা করে বিএনপির লোকজন কি মেসেজ দিতে চাইবে? এক রবিউল সাহেব মন্ত্রী, তিনি এক কথা বলে বসলেন, এইটা নিয়ে চারদিকে ধিক্কার পড়লো। হোক টিআইবি নিয়ে বহু বিতর্ক আছে, কিন্তু অন্য মানুষও তো সবাই বলছে রবিউল সাহেব কিভাবে এই পরিবহন সেক্টরে চাঁদাবাজিকে উনি জাস্টিফাই করে দিতে পারলেন। মানে চাঁদাবাজটা এখন তার দুম করে নাচানাচির অবস্থা, যে মন্ত্রী বলে দিচ্ছে এবার পরিবহনে লাগাও চাঁদা, আপোষের চাঁদা, শ্রমিকরা দিতে বাধ্য, এটা আপোষের চাঁদা, হ্যাঁ, বাসওয়ালারা দিতে বাধ্য, এটা আপোষের চাঁদা। সেই সমালোচনা কাটতে না কাটতেই রুমিন ফারহানাকে 21 রাতে, পবিত্র রাতে, শহীদদের বেদিতে, শহীদ মিনারে তাকে হেনস্থা হতে হলো। তারই একসঙ্গে যে নেতা কর্মীদের তাদের জন্য রুমিন ফারহানা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের সাংঘাতিক চক্ষুষু ছিলেন। এই সরকারের বিরুদ্ধে যে কয়জন মানুষ ফাইট করেছে, তারপর নারী হিসাবে রুমিন ফারহানার সেই কৃতিত্ব ম্লান হয়ে গেল। সে আজকে স্বতন্ত্র জিতে এসছে বলে, নাকি নারী বলে? আজকে রুমিন ফারহানার জায়গায় সে নারী না হয়ে যদি একটা পুরুষ হতো, তাহলে এই বিএনপির লোকজন এই আচরণ করতো যে হেনস্থা রুমিন ফারহানাকে করেছে। খবরটা কি? খবরটা এখন বলা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণত ভয়াবহ হবে রুমিন। এই কথা বেগম খালেদা জিয়া জানলেন, তাই প্রমাণ হয়তো অল্প জানেন। বাংলাদেশের পত্র পত্রিকা, এই প্রথম আলো ডেইলি স্টারি বহু কলাম লিখেছে, এই মতিউর রহমান কলাম লিখেছে, ম্যাডাম আপনার ছাত্রদল সামলায়নি, যে কারণে বিএনপি সরকারের আগে পতন হয়েছিল। এখন রুমিন ফারহানাকে বলতে হচ্ছে যে বিএনপি নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, তাদের পরাজয় মেনে নেওয়ার
একটা কষ্ট আছে, আমি স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, রুমিন ফারহানা বলছে। বিএনপি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর বিএনপি রাষ্ট্র পরিচালনা, বছর বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে, এখনই এর পরিণতি ভয়াবহ রকমের হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ার পর রাত 1:45-টার দিকে সরাইলের শাহজাহানপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া রুমিন বলেন, যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপি নেতাকর্মীরা নানাভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা দিয়ে রাজনৈতিক পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা উচিত। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসেছে, আমি আশা করব বিএনপি সরকার এবং দল হিসাবে ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমরা 21 প্রহরের সরাইলে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি স্থানীয় নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন। বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নেতৃত্বে বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেসব ভিডিও আমরা দেখেছি এবং এটা ন্যাক্কারজনক। ফারহানা একজন মহিলা, নারী বলে তাকে এই হেনস্থাটা বেশি করা হয়েছে। আর ভাই, হেরে গেছেন তো, লজ্জাটা তো আপনার, আগে লজ্জায় মুখ লুকান না। রুমিন ফারহানা জিতে যাবেন সারা বাংলাদেশে, এটা একটা হাওয়া ছিল। আপনাদেরকে তো দল সুযোগ দিয়েছে, তাই রহমান সাহেব সুযোগ দিয়েছে, আপনারা হেরেছেন, গোহারা হেরেছেন। আর ব্রাহ্মণবাড়িয়া বিএনপি কি জিনিস হয়েছিল এটা আমাদের জানা আছে। তো সেখানে থেকে একটা নারীর উপর এভাবে খেপে গেলে এটার কোনো সুফল আপনারা ঘরে তুলতে পারবেন। সাময়িক সময় আওয়ামী লীগের কথা মনে রাখা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া। রুমিন ফারহানা, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হবার পর স্বতন্ত্র নির্বাচন করে বিরাট বিজয় লাভ করেছেন, সেই রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা সরাইলে শহীদ মিনারে 12টা 1 মিনিটে ফুল দিতে যাওয়ার পর সেখানে তিনি বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে ফুল দিতে পারেননি, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়েছে এবং এরপর রুমিন ফারহানার সমর্থক নেতা কর্মীরা গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক এর প্রতিবাদে কয়েক ঘন্টা অবরোধ করে রেখেছেন। এই যে রুমিন ফারহানা, যার পিতা অলি আহাদ একজন ভাষা সৈনিক ছিলেন, তিনি ক্ষমতাসীন বিএনপির নেতা কর্মীদের বাধার মুখে ফুল দিতে যেতে পারলেন না শহীদ মিনারে, এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে সবচেয়ে আলোচিত খবরে পরিণত হয়েছে 21শে ফেব্রুয়ারি তারিখে। দেখেন, এই যে রুমিন ফারহানা পরিণত হয়েছেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে বাংলাদেশের একমাত্র বিরোধী দলীয় মুখ, বিরোধী দলীয় নেতা, একক বিরোধী দলে পরিণত হয়েছেন রুমিন ফারহানা। কারণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এমন একটা পরিস্থিতিতে অংশ নিয়েছেন কিংবা নেন নাই, যখন তারা যে মধ্যপন্থার রাজনীতি অনুসারী, তারা আওয়ামী লীগের যে সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতির অনুসারী, তারা সেখানে একদিকে যারা ভোটে অংশ নিতে গেছেন তারা অনেকেই বিএনপিকে বাছাই করেছেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তারা যে অংশটিকে ধর্মভিত্তিক ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বলে মনে করে, সেই গোষ্ঠীটির থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রকে বাঁচাতে অন্যদিকে তাদের পক্ষে এই সরকারের বিরোধিতায় সমালোচনায়, মানে তারেক রহমান সরকারের বিরোধিতায় সমালোচনায় কোনোভাবেই তাদের পক্ষে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব না। তারা কিছুতেই যেহেতু জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীর রাজনীতিকে গ্রহণ করতে পারেন না, কাজেই একদিকে যেমন তারেক রহমানের সরকার তাদেরকে উদ্ধার করেছেন, তাদেরকে একরকমের রক্ষা করেছেন, বাংলাদেশকে একটা চরমপন্থায় যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবেই তারা যে বিরোধী দলটার চেহারা দেখতে চান সংসদে, রাজপথে, তার সঙ্গে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মেলে না। এই দলটি একদিকে যেমন, মানে তাদের বিপদটা হচ্ছে বাংলাদেশের এই অংশের রাজনৈতিক সমর্থক নেতাকর্মীদের বিপদ হয়েছে যে এরা একদিকে যেমন চান যে বিএনপি
বর্তমান ক্ষমতাসীন দল জামায়াত ইসলামীকে শায়েস্তা করুক, জাতীয় নাগরিক পার্টিকে শায়েস্তা করুক, প্রয়োজনে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে শহীদ মিনারে উঠতে না দিক, শহীদ মিনারে যাওয়া আটকাক, তারা যুদ্ধাপরাধীদের দল বলে, তাদের ভাষায় তারা রাজাকারের দল বলে। কিন্তু অন্যদিকে তারা একটা সমালোচনা বিরোধিতার মধ্যে রাখতে চান বিএনপি সরকারকে, কারণ বিএনপি সরকারও আসলে তাদের আপন সরকার নয়।